এখন হুজুর তুলছে মোবাইল অ্যাপস বানাও, খুব ভালো কথা। মোবাইল অ্যাপস নতুন ট্রেন্ড, চমৎকার আয়োজন। ওরা মার্কেটিং করবো করবো, ওরা গুগল অ্যাপস ওরা ফ্রি দাও। ফ্রি যদি দেই তাহলে আমার টাকা আসবে কেন? আমার টাকা আসার অবস্থা তো দরকার। ইউ ক্যানট মেক ইট এ বিজনেস। আমরা ব্যবসা বানাতে পারি না। আমি খুব স্পষ্ট করে তো বলি, দুনিয়াতে এবার কিছুদিন আগে আমার খুব মজার কাণ্ড হয়েছে, দেখলাম গুগল বাংলাদেশের লোকজনের কাছ থেকে 4 লক্ষ শব্দ তার ট্রান্সলেশন ভিতরে নিয়েছে, এবং আমরা খুব জীবন দিয়া 7 লক্ষ বানায় ফেলছি। ওকে, গুগল কি ফ্রি সার্ভিস দেয়? হ্যাঁ, আমরা তো এটা ফ্রি দিলাম কেন জানি না। যারা করছে তারা বলতে পারে না। গুগল আমার যে কাজগুলো নিয়েছে সেই কাজগুলো গুগলের সম্পত্তি হয়েছে, আমার সম্পত্তি হয়নি। আমি যে তার সার্ভিস, ইভেন আমি জিমেইল ইউজ করি, তার সাথে 10টা বিজ্ঞাপন আছে, ওই পয়সাটা কে পায়? গুগল পায়। আমি যে অ্যাপ স্টোরে আপলোড করে তার জন্য আমার $25 দিতে হয়। সো বেসিক্যালি দ্যাটস এ বিজনেস মডিউল, নট নেসেসারিলি টাকা দিয়ে বিক্রি করলে বিজনেস মডিউল হয়। আমি আসার সময় শফিউলের সাথে কথা বলতেছিলাম, ও বলতে হলো, স্যার আমি এক জায়গায় ফ্রি ওয়াইফাই দেবো। গুড, ফ্রি ওয়াইফাই দাও, বিজনেসটা বললাম। বলে, স্যার 2 বছর ফ্রি দেবো, 2 বছরের পরের থেকে আমাকে পয়সা দিতে বাধ্য হবে। কেমনে? অভ্যাস হয়ে যাবে, ছুটতে পারবে না। দ্যাটস এ বিজনেস মডিউল। আমি ফ্রি দেবো, বাট ফ্রি দেওয়ার পরের থেকেও আমি সেখান থেকে বিজনেস করবো। আমি একেবারে স্পষ্ট করে বলি যে সেটি হচ্ছে, আমি আমার জ্ঞান কাউকে দেব, কারো প্রয়োজনে আমি এই জ্ঞান ব্যবহার করবো, দ্যাটস নট ফ্রি। আমি আমার প্রোডাক্ট তৈরি করব এবং সেই প্রোডাক্টের ভ্যালু থাকবে, কেউ ইউজ করলে এটা থেকে বেনিফিটেড হলে যে ধরনের বেনিফিট হবে, দ্যাট মাস্ট নট বি ফ্রি। এর কোনো না কোনো ভ্যালু আমাকে তৈরি করতে হবে, কোনো না কোনো জিনিস আমাকে তৈরি করতে হবে। কৃষক আমাকে চাল ফ্রি দেয় না, দেয়? মাছ ফ্রি দেয়, সবজি ফ্রি দেয় না, বিকজ এটা তার প্রোডাক্ট। সফটওয়্যার আমার প্রোডাক্ট, সার্ভিস আমার প্রোডাক্ট। আমার এই প্রোডাক্ট আমি যদি বাজারজাত করতে চাই, তাহলে আমার তার বিনিময় দিতে হবে। এবং সেই কারণেই আমি কোনো জায়গাতেই মনে করি না যে ফ্রি কনসেপ্ট, অ্যাবসলিউটলি ফেসবুক ফ্রি, বাট দ্যাটস এ $1 billion কোম্পানি। হাউ? বিকজ দে মেক মানি। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সেটা যদি ফ্রি দিতে পারি, যদি আমি পয়সা কামাই করি, ইটস নট নেসেসারি আমার ইউজারকে ডাইরেক্টলি চার্জ করতে হবে। কারণ টেলিভিশন তো ফ্রি দিই আমরা, ক্যাবেল চার্জ যেটা দেয় এটাকে ক্যাবেলের অপারেটর দেয়, টেলিভিশন স্টেশনকে পয়সা দেয় না, বরং টেলিভিশন স্টেশন ওনারা ক্যাবেল অপারেটরদেরকে পয়সা দেয়, আমার চ্যানেলটা চালাও এই জন্য পয়সা দেয়। ইন্ডিয়াতে আমাদের কেবল চলে না, বিকজ আমাদের টেলিভিশন ওনারা, হ্যাঁ, ওখানে পয়সাও দেয় না, কেবল অপারেটররা চালায় না। কিন্তু ওরা কি পয়সা কামায় না? আমার যে 10 মিনিট বিজ্ঞাপন দেখায়, ওটা কি করে? সো পুরো জিনিসটা সম্পর্কে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার, এবং এই কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা জিনিসগুলো ভালো করে করতে পারবো। বাংলাদেশে এখন ও যে সময় ট্রেনিং শুরু করেছে, সেই সময়টা খুব একটা পিকুলিয়ার সময়। কিরকম পিকুলিয়ার সময়? বিশ্বব্যাংক 570 কোটি টাকা দিয়ে বাংলাদেশে 35,000 লোকের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং এই প্রশিক্ষণের মাত্রাটা বড় চমৎকার। বিশ্বব্যাংকের প্রজেক্ট বাস্তবায়ন করতেছে কম্পিউটার কাউন্সিল এ পর্যন্ত 150 আর 123, সো 273 জন লোকের ট্রেনিং দিয়েছে। প্রত্যেকের পেছনে খরচ হয়েছে 3,75,000 টাকা। 3,75,000 টাকা খরচ করার পরে ফার্স্ট স্টেজে দেখা গেল 10% চাকরি হয়, এবং এই 570 কোটি টাকার ভিতরে 350 কোটি টাকা খরচ করা হবে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আর বাকি টাকা খরচ করা হবে বাংলাদেশের ইমেজ বিল্ড আপ করার জন্য। সেই মধ্যে বেসিস 23,000 লোক খরচ তৈরি করতেছে, সেই মধ্যে হাইটেক পার্ক আরও 4,000 লোক তৈরি করতেছে। এই যে লোক তৈরি করতেছে, আইডিবি কত বছর, বহু বছর যাবৎ করতেছে। এই যে হিউজ ম্যান পাওয়ার আমরা তৈরি করার এখন যার প্ল্যানের মধ্যে আছে, এর মধ্য থেকে আমার কাছে মনে হয় যে একটু বাছাই করা দুই দিক থেকে। যারা ট্রেনিং দেবে তাদেরকে বুঝতে হবে আমি কি ধরনের ট্রেনিং দিয়ে
কোন লোকটাকে কি পর্যন্ত যোগ্যতা দিয়ে আমি তাকে বাজারে যদি দিই সে একটা জব পাবে। আমি ধারণা করি কেউ শখ করে এখানে সময় কাটানোর জন্য প্রশিক্ষণ নিতে আসে না, এবং এটা আসা উচিত না। সো তাকে ওই জায়গাটা অ্যাড্রেস করা দরকার। সেকেন্ড যে জায়গাটা দরকার, যিনি প্রশিক্ষণ নেবেন তার জন্য এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার জন্য আমি যেই টাকাটা খরচ করছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি টাকার সাথে সময় দিচ্ছি, আমার মেধা দিচ্ছি, আমার শ্রম দিচ্ছি, সেখান থেকে আমি ভ্যালু ফর মানি যেন পাই। এবং আমি বলবো যে বাংলাদেশের বাজারের দিকে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি খাতের বাজারের দিকে তাকিয়ে যদি আমরা মানুষ তৈরি করি তাহলে সেটা বোধহয় খুব ভালো কাজ হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। প্রিয় অপ্রিয় যাই থাকুক, ভালো লাগুক মন্দ লাগুক সেটা বড় কথা না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষ তৈরি করার চেয়ে ভালো কাজ সম্ভবত এর চেয়ে বেশি কিছু নাই। এই জন্য আমি শিক্ষকদের অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক অনেক বেশি। আমার জীবনে আমি একদম ছোটোবেলায় দুজন মানুষের পা ছুঁয়ে সালাম করতাম, একজন আমার বাবা আর একজন আমার প্রাইমারি স্কুলের শিক্ষক। তার কারণ আমার কাছে এখনও মনে হয় ওই প্রাইমারি স্কুলের শিক্ষক যদি না থাকতো তাহলে আমি আজকের মোস্তফা জাফর হতাম না। এখনও আমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা কলেজের শিক্ষক আছেন বা হাই স্কুলের শিক্ষক আছেন, তাদেরকে পেলে আমি কোনো যতটুকু সম্মান দেওয়া ততটুকু দেবো। কারণ জ্ঞান বিতরণ করা এবং মানুষকে তৈরি করা এটি একটি অসাধারণ কাজ। আমি নিশ্চিত আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি যদি বাণিজ্যিক সফটওয়্যার তৈরি করার অথবা বাণিজ্যিকভাবে কাজ করার চেষ্টা করতেন, উনি এখন বেতন যা পান তার কমপক্ষে 10 গুণ বেতন পেতেন এবং অনেক ভালো থাকতে পারতেন। সেটা বাদ দিয়ে যখন কাউকে শেখানোর চেষ্টা করছেন, তার মানে জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন, এটা একটি অসাধারণ কাজ করেন এবং তারা সবসময় শ্রদ্ধেয় মানুষ। এই শ্রদ্ধেয় মানুষদের কথা মনে রেখে আমি বলবো যে আমরা প্রশিক্ষণটা, ইভেন গ্র্যাজুয়েশনটার মধ্যেও একটু ঢিলাঢালা ভাব থাকতে পারে। 4 বছরের কোর্স করব, 4 বছরে আমি একটা বিশেষ সম্পর্কে জ্ঞান অর্জন করবো, আচ্ছা ঠিক আছে সময় আছে, আজকে না করি কালকে করবো। প্রশিক্ষণের বোধহয় এই সুযোগটা নাই। প্রশিক্ষণে যেই মুহূর্তটা আছে সেই মুহূর্তটা কাজে লাগানো দরকার, যেই সেকেন্ডটা আছে সেই সেকেন্ডটা কাজে দরকার। আমি প্রত্যাশা করি যে এই সময়ে আমার নিজের কাছে মনে হয় এই 2 দিনে আমি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালিয়ে রিটায়ার করছি, ওরা শুরু করছে, এটা স্বাভাবিক নিয়ম। বাট আমি আশা করব যে সফলতার সাথে যেন এই কাজটি সম্পন্ন করা হতে পারে। আমি বরাবরই মনে করি প্রশিক্ষণের কর্মমুখী হওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। তার মানে হচ্ছে প্রশিক্ষণ মানে হচ্ছে আমি এই বিদ্যাটা কাজে লাগাতে পারি, আমি আমার পেশা হিসেবে দাঁড় করাতে পারি। এবং আমার সামনে যারা আছেন তাদের প্রায় সকলেরই এই বয়সের একটাই মাত্র কাজ, সেটি হচ্ছে আমার কেরিয়ার তৈরি হবে কিনা। অস্থিরতাটা বাদ দিয়ে একটা জায়গায় আমি করতে চাই। আমাদের এই বয়সের লোকজনের হয় কখনো সেলাই শিখতে চায়, কখনো রান্নাবান্না শিখতে চায়, কখনো কাপড়ের ডিজাইন করতে চায়। এই অস্থিরতাগুলো কাজ করে আমাদেরও। কখনো দেখা গেল আমি গ্রাফিক্স নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কখনো দেখা গেল আমি 3D শিখতেছি, কখনো আমি দেখা গেল যে প্রোগ্রামিংয়ের দিকে ঝোঁক দিয়েছি। আমি প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বলি যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন ওয়ান। আমার কাছে মনে হয় না যে কম্পিউটারের সব কিছু জানা কোনো মানুষের পক্ষে সম্ভব, বিকজ জীবনটা যে পরিমাণ, এই জীবনের মধ্যে কম্পিউটারের সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব না। সকল বিষয়ে সাধারণ দক্ষতা দরকার, একটি বিষয়ের বিশেষ দক্ষতা দরকার। তো একটি বিষয়ের বিশেষ দক্ষতা বাছাই করা উচিত যে আমি এই বিশেষ দক্ষতা যেটাই হোক না কেন, যেই জায়গাতেই হোক না কেন, ওই জায়গাটার মধ্যে যাবে। তবে আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি 1 ফুট রাস্তা আমার হাঁটতে লাগে, কিন্তু রাস্তাটা যখন নিচে নামে তখন এটা 10 ফুট হয়। তার মানে 1 ফুট রাস্তাকে টিকিয়ে রাখার জন্য 10 ফুট প্রশস্ত হওয়া দরকার। এবং সেই কারণে আমার স্পেসিফিক বিষয়ে জানার জন্য আমার ওই বেসটা অনেক বড় হওয়া দরকার। আমি বলবো না পণ্ডিত হতে হবে, বা কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো সম্পর্কে অতি সাধারণ নলেজ নিয়ে আমরা সামনে যেতে পারি। আমি সবারই শুভকামনা করি, পার্টিকুলারলি আমার এবং যারা সহযোগী আছে তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন জানাই। আমি একটি কথা বলতে পারি, সেটা হচ্ছে যে চলতে গিয়ে কোথাও যদি তোমরা হোঁচট খাও, কোনো জায়গায় আটকে যাও এবং ন্যায়সঙ্গতভাবে কোনো সমস্যার মধ্যে পড়ো, অভিভাবক হিসেবেই বলো আর সিনিয়র হিসেবে বলো, ডেফিনেটলি তোমাদের প্রবলেমসগুলো যাতে সহজভাবে সমাধান করা যেতে পারে সেই জায়গাগুলোতে আমার যতটুকু সমর্থন দরকার ততটুকু বিশ্বাস করে থাকবে। এবং একই সাথে আমি বলবো যে আমি
শুধুমাত্র আহমেদদের মতো না, আমার দরজা এডি খোলা থাকে এবং আমি রাত 3টার সময় ফোন পাই। আমার খুব মজার এক্সপিরিয়েন্স আছে। আমার লাস্টে মজার এক্সপিরিয়েন্স সেটি হচ্ছে যে রাত 2টার সময় আমার ফোন বেজে উঠলো, ধরলাম। ধরার পরে অপর প্রান্তে দেখি যে একটা মেয়ে কথা বলতেছে, গলা শুনে বুঝলাম। ফোন করে আমরা জিজ্ঞেস করছে, স্যার বলেন তো কিও কেমনে লিখতে হয়? আমি যে বাবা তুমি ক চাপো, তারপরে ঝি চাপো, তারপরে মূর্তিমেশ্বর দাও। বলে দাঁড়ান আমি দেখতে লিখি। তো ক চাপলো, বসন্ত দিল, তারপরে মূর্তিমেশ্বর দিয়ে লিখলো। দেখার পরে মূর্তিমেশ্বর ভাই, বাবা তুমি কে থেকে বলছো? বলে আমি যশোর থেকে বলছি, আমার নাম সীমা, আমি ক্লাস 9-এ। থ্যাংক ইউ। রাত 2টার সময় দিয়ে ফোন করলাম, বললে এরপরের বার আমার নাম্বারটা দিতে রাখেন, আমি বিপদে বললে আপনারা রিলিজ করে দেবো, আপনি করবেন। আমি বুঝতে পারলাম যে মানুষের দাবি এবং অধিকার এটা আসলে কাউকে বলে দিতে হয় না। এবং সত্যি এরপরে আমি কমপক্ষে 5 দিন ধরে কল দিয়েছি, কারণ ও নিয়ঞ্চ লিখতে পারে না, নিয়ঞ্চ লিখতে পারে, মনেগুলো লিখতে পারে না, আমাকে বুঝে দিতে হচ্ছে। সো তোমরাও যদি কখনো মনে করো যে হ্যাঁ স্যার প্রবলেমে পড়ে গেছি, অথবা এটা বুঝি না, অথবা এরকম সমস্যায় আছি, যে কেউ আমার সাথে যোগাযোগ করো। এবং আমি চেষ্টা করি, আমি আমার সামনে যখন একজন ছাত্র পাইনি, সেটি এখন কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। আমি 93 সালে যখন গাজীপুরে একটা স্কুল করে ক্লাস 1-এ কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করি, তখন আমার এক গার্জিয়ান বলছে, স্যার আপনাদের পাবনা পাঠায় খাওয়া হচ্ছে, ক্লাস 1-এর বাচ্চা তারে আপনি কম্পিউটার শিখাইতেছেন, আপনি পাগল ছাড়া দিচ্ছেন। এখন কিন্তু এই পাগল বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাস 6 to 12 ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে, এবং আমি বেঁচে থেকে ক্লাস 1 থেকেই হবে। তো দ্যাটস ইট, যেই জায়গাটার মধ্যে এই যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়াটা, এটি একটি বড় আনন্দ। সো আবারও শুভকামনা করি, আপনারা এবং তোমরা থাকো, চেষ্টা করো, এবং আমি আশা করব যে প্রশিক্ষণের মান পেশাদারিত্বের সাথে কোনো মতেই কম্প্রোমাইজ করবো না। পেশাদারিত্ব দিয়ে যেন প্রশিক্ষণটা কন্টিনিউ করা হয়। এবং আমি আশাবাদী বাংলাদেশের মানুষ সম্পর্কে এক ধরনের ভুল